মেয়েদেরও একটা ফেজ থাকে বা মেয়েদেরও একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন থাকে যেখানে কিছু মেয়ে আস্তে আস্তে করে এরকম একটা কিশোরীর জগতে আটকে পড়ে যায়। স্বাভাবিকভাবেই যখন উনি ওনার জীবনের খুব বড় বড় সিদ্ধান্ত নেবেন, সেটা হতে পারে ওনার পড়াশোনা নিয়ে, ওনার ক্যারিয়ার নিয়ে, ওনার রিলেশনশিপ, সেটা ওনার বাবা মা, ওনার বন্ধু বান্ধব বা ওনার লাভ লাইফ, নেগলেক্টেড একটা চাইল্ডহুড দেয়া হয় যেখানে তাকে সাফার করতে হয় খুব ব্রুটালি। এবং তখন তার ভেতরে এই জিনিসটা চলে আসে যে বাস্তবতা বা অ্যাডাল্টহুড অসম্ভব পেইনফুল। এবং শুধু যে আসলে ফ্যামিলিয়াল বা চাইল্ডহুড ট্রমা থেকে তাদের ভিতরে এই জিনিসটা ডেভেলপ হয়, এটা কিন্তু এমন না। সমাজ আমাদের মেয়েদেরকে কিভাবে শেখায়, একটা গুড গার্ল সিনড্রোম আমাদের ভিতরে তৈরি করে দেয় যে তোমাকে এই ক্যারেক্টারগুলোর ভিতরে ফিট ইন করতে হবে, ইটার্নাল গার্ল সিনড্রোম। আপনি কি কখনো এরকম পূর্ণবয়স্ক নারীর সংস্পর্শে এসেছেন যাকে দেখে আপনার মনে হচ্ছে শারীরিক গড়নে উনি একজন পূর্ণবয়স্ক নারী, কিন্তু ওনার চিন্তার জগতে বা মননে উনি সবসময় একজন কিশোরী হয়ে আছেন। একটা কিশোরীর চিন্তা ধারণা বা জীবনে উনি আটকা পড়ে আছেন। যখন আপনি ওনাকে কোনো রকম দায়িত্ব বা কোনো রকম কনফ্লিক্টিং সিচুয়েশন বা কোনো কমিটমেন্ট বা কোনো চ্যালেঞ্জ আপনি ওনাকে দিতে চাইছেন বা কোনো একটা সিরিয়াস ডিসকাশন ওনার সাথে আপনার প্রয়োজন, সবসময় আপনি খেয়াল করছেন যে ওই জায়গাগুলোতে উনি এড়িয়ে যাচ্ছেন এবং ওনার চিন্তাগুলো, কথাগুলো সবসময় খুব সুপারফিশিয়াল থাকে, মানে উপরের স্তরে থাকে, কখনো গভীরতার ভিতরে উনি যান না বা উনি যেতে চান না, অ্যাভয়েড করেন ডেলিবারেটলি। এবং অনেক ক্ষেত্রেই মানুষগুলো দায়িত্ব নিতে ভয় পায়, মানুষগুলো কমিটমেন্টে আসতে ভয় পায়। ওনারা সবসময় নতুন নতুন জিনিস শুরু করতে আগ্রহী হন এবং ওনারা সবসময় লাভ রিলেশনশিপে একটা ইনফ্যাচুয়েশনের ভিতরে থাকেন, একটা ডিপার কমিটমেন্টে ওনারা যেতে পারেন না এবং যখন চলেও যান একটা রিজেন্টমেন্টে থাকেন। ইটার্নাল গার্ল সিনড্রোম, ইটার্নাল গার্ল সিনড্রোম, পুয়েলা এটার্নাস, এটা নিয়ে আজকে একটু কথা বলবো। এবং গত এপিসোডে আমরা ছেলেদেরকে নিয়ে বলেছিলাম যে পুরুষ শিশুর মতো আচরণ। তো ঠিক একইভাবে মেয়েদেরও একটা ফেজ থাকে বা মেয়েদেরও একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন থাকে যেখানে কিছু মেয়ে আস্তে আস্তে করে এরকম একটা কিশোরীর জগতে আটকে পড়ে যায়। এবং উনি যতই শারীরিক দিক থেকে বড় হচ্ছেন, পূর্ণবয়স্ক নারী হচ্ছেন, একটা সময় উনি বৃদ্ধা হচ্ছেন, কিন্তু ওনার চিন্তা, ওনার ডিসিশন মেকিং, ওনার লাইফের থিঙ্কিং প্যাটার্ন বা ওনার জীবনের প্রত্যেকটা কাজেই একটা কিশোরীর ছোঁয়া আপনি দেখতে পাবেন। এবং স্বাভাবিকভাবেই যখন উনি ওনার জীবনের খুব বড় বড় সিদ্ধান্ত নেবেন, সেটা হতে পারে ওনার পড়াশোনা নিয়ে, ওনার ক্যারিয়ার নিয়ে, ওনার রিলেশনশিপ, সেটা ওনার বাবা মা, ওনার বন্ধু বান্ধব বা ওনার লাভ লাইফ, অথবা যে কোনো, যখন খুব একটা ম্যাচিওর অ্যাডাল্ট ভার্সন আমরা আশা করব, যেখানে আমরা গ্রোথ চাইবো, ওই জায়গাগুলোতে অনেক সময় আমরা তখন ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাই। এবং কিছু ক্ষেত্রে আমাদের কাছে হয়তো মনে হয় মেবি উনি অ্যাটেনশন সিক করছেন বা মেবি উনি, আমরা যেটা খুব কমন ভাষায় বলি, খুব আহ্লাদি, খুব ন্যাকামি টাইপের বা একটু ঢং করতে পছন্দ করে, কিন্তু জিনিসটা হয়তো এরকম নাও হতে পারে। ইটার্নাল গার্ল, এটা আসলে একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন বা আর্কিটাইপ বলতে পারেন, একটা কাইন্ড অফ একটা বৈশিষ্ট্যের মতো। এটা কেন ডেভেলপ করে? ধরেন ছোটবেলায় আসলে মেয়েদেরকে তো খুব প্রোটেক্টেড রাখা হয়, তাই না? কাইন্ড অফ বাসার বাইরে যেতে দেওয়া হয় না, বা অনেক ক্ষেত্রে হয়তো খুব আদরের মেয়ে সন্তান থাকে যাদের সব কাজ বাবা মায়েরা করে দেন এবং তাদেরকে কোনো রকম লাইফে কোনো কষ্ট পেতে হয় না, কিছু পেতে হয় না। ওই ধরনের মেয়েদের যেটা হয়, তাদের ওই অ্যাডাল্টহুড নিয়ে অদ্ভুত রকমের একটা ভয় তৈরি হয় যে আচ্ছা, বড় হলেই তো আমাকে অনেক দায়িত্ব নিতে হবে, বা এই যে আমি ছোটবেলায় এত সুন্দর সব রেডিমেড পাচ্ছি, সব আরাম করে পাচ্ছি, আমার সব আবদার পূরণ হচ্ছে, এটা তো আমি বড়বেলায় পাবো না। আবার অনেক ক্ষেত্রে এটা উল্টোটা থাকে, যেখানে মেয়েদেরকে অনবরত নেগলেক্টেড একটা চাইল্ডহুড দেয়া হয় যেখানে তাকে সাফার করতে হয় খুব ব্রুটালি। এবং তখন তার ভেতরে এই জিনিসটা চলে আসে যে বাস্তবতা বা অ্যাডাল্টহুড অসম্ভব পেইনফুল। এখানে আমাকে খুব ওভারওয়েলমিং রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে, আমাকে এখানে সমালোচনা সহ্য করতে হচ্ছে, আমাকে এখানে বারবার ক্ষতবিক্ষত করা হচ্ছে বিভিন্ন কথার মাধ্যমে। এবং এ কারণে তখন তারা ওই বাস্তবতাটাকে এড়িয়ে চলার জন্য ওই কিশোরী জগৎটাতে আটকে যায় এবং তারা আস্তে আস্তে অ্যাডাল্টহুডের যে পেইনটা নিতে হয় গ্রোথ হিসেবে, ওই গ্রোথটা বা ওই চ্যালেঞ্জটা, বাস্তবতাটায় তারা আসতে পারে না। অনেক সময় ছোটবেলায় আমাদেরকে এভাবে অভ্যস্ত করা হয়, বলা যেতে পারে কন্ডিশনাল লাভ, যে তুমি যদি এটা করো তোমাকে তাহলে ভালোবাসবো। সো ওরকম যখন কন্টিনিউয়াসলি একটা মেয়েকে ছোটবেলা থেকে এই জিনিসটা দেওয়া হবে যে একটা কন্ডিশনাল লাভের ভিতরে সে থাকবে, এটা করলে এটা পাবা, এটা করলে এটা পাবা, তখনও সে কিন্তু অ্যাডাল্টহুডে যেতে চায় না, কারণ তার কাছে মনে হয় বড় হওয়াটা খুবই পেইনফুল, মানে সব কিছুই কাইন্ড অফ কন্ডিশনাল এখানে। এবং আরেকটা যেটা থাকে ফিয়ার অফ ফেইলিয়ার, এই কন্ডিশনাল লাভের সাথে কিছুটা কানেক্টেড, যে আমি ফেইল করলে লাইফে আমাকে কেউ ভালোবাসবে না, বাট অ্যাডাল্টহুড তো ওই ফেইলিয়ার নিতে হয়, রিজেকশন নিতে হয়। এবং
এই জিনিসটা অসম্ভব পেইনফুল। আমাকে তখন কেউ ভালোবাসবে না। আমি দিন শেষে প্রচণ্ড একা হয়ে যাব। এই জিনিসটা আমি নিতে চাই না। সো ওখান থেকেও দেখা যায় অনেক ক্ষেত্রেই ইটারনাল গার্লের ক্যারেক্টারটা মেয়েরা তখন আঁকড়ে ধরতে চায়। এবং বেশিরভাগ ক্ষেত্রে যখন সে আসলে কিশোরীর একটা জগতে আটকে যাবে, স্বাভাবিকভাবে সাফার কে করবে? একটা পর্যায়ে আসলে বাবা-মা, ভাই-বোন চলে যায়, লাইফ পার্টনার থেকে যায় এবং লাইফ পার্টনারের পাশাপাশি সন্তানরাও থাকে। সাফার আসলে এই কয়েকজন ঘনিষ্ঠ মানুষই করেন এবং শুধু যে আসলে ফ্যামিলিয়াল বা চাইল্ডহুড ট্রমা থেকে তাদের ভিতরে এই জিনিসটা ডেভেলপ হয়, এটা কিন্তু এমন না। খুব স্বাভাবিকভাবে সোসাইটি বা সোশিও কালচারাল যে প্যাটার্ন থাকে, আমরা যদি দেখি সমাজ আমাদের মেয়েদেরকে কিভাবে শেখায়, একটা গুড গার্ল সিনড্রোম আমাদের ভিতরে তৈরি করে দেয় যে তোমাকে এই ক্যারেক্টারগুলোর ভিতরে ফিট ইন করতে হবে, তাহলে তোমাকে সবাই ভালোবাসবে, তাহলে তুমি ভালো মেয়ে হতে পারবে, তোমার চেহারা সুন্দর, তাহলে তুমি যে গ্রহণযোগ্যতা পাচ্ছ, তুমি এই ছাঁচে কথা বলছো, এই ছাঁচে তুমি মানুষের সাথে মেলামেশা করছো, তোমার ওই গ্রহণযোগ্যতা আছে। এবং দিন শেষে একটা ছোট বাচ্চার ভেতরে আপনি যখন এরকম একটা ছাঁচ তৈরি করে দেবেন যেখানে সে প্রশংসা পাচ্ছে, গ্রহণযোগ্যতা পাচ্ছে, স্বাভাবিকভাবেই সে অলওয়েজ ওই ফিট ইন করতে চাইবে এবং তার ভেতর যে ইনার পোটেনশিয়াল থাকে যেটাকে সে ডেভেলপ করতে পারবে, এটার জন্য তাকে একটা পেইন বা স্ট্রাগলের ভিতরে যেতে হবে। কখনো কখনো সমাজের কিছু নিয়ম হয়তো ভাঙতে হতে পারে, সেটা ভাঙা তাদের জন্য খুব পেইনফুল হয়ে যায় এবং তারা অল টাইম ওই একটা শেল তৈরি করে ঠিক ওটার ভেতরে থাকার চেষ্টা করে যে আমি এভাবেই থাকবো, আমি নিজেকে ঠিক ডিপেন্ডেবল থাকবো, আমাকে কেউ একজন প্রোটেক্ট করবে, আমি সব সময় সবার মন মতো চলার চেষ্টা করব এবং আমার মানে কাইন্ড অফ একটা ফ্রি বার্ড হয়ে আমি থাকবো, লাভলি, অত বেশি মাথা খাটাবো না। এরকম মেয়েদেরকেই তো সমাজ আসলে ছেলেরা অনেক বেশি পছন্দ করে, যারা ইমোশনালি ভালনারেবল, খুব ডিপেন্ডেবল। এরকম কিছু নোশন থেকেও দেখা যায় ইটারনাল গার্লের যে ক্যারেক্টারগুলো ওটা ডেভেলপ করে ফেলে এবং তাদের ক্যারেক্টার কিশোরী কিশোরী একটা ভাব থাকে, যেটা আমরা ছোটবেলায় পড়েছি না, প্রিন্সেসদের মতো একটা মানে আমি রাজকন্যা বা খুব ফ্যান্টাসির একটা জগতে থাকে, একটা ফ্যান্টাসি থাকে যে হ্যাপিলি এভার আফটার লাইফটা তারা রোমান্টিসাইজ করতে থাকে, লাইফে তারা কোনো ইনসিকিউরিটি ফিউচারে দেখতে পারে না, সব কিছু খুব সুন্দর গোছানো ছিমছাম, সবাই তাকে ভালোবাসবে, সবাই তাকে আদর করবে, অ্যাপ্রিসিয়েট করবে, সে সবাইকে নিয়ে অনেক সুখী থাকবে, এরকম একটা স্বপ্নের ভিতর দিয়ে তার জীবনটা তারা পার করতে চায়। এবং স্বাভাবিকভাবেই যখন সে এভাবে একটা স্বপ্ন দেখে জীবনে, সে কি করবে? সে দেখা যায় কি অনেক বেশি ফ্রিডম পছন্দ করে, সে লিমিটেশন নিতে পারে না, খুব কেয়ারফ্রি একটা লাইফে সে পছন্দ করে। সে ওই যে স্বপ্নের জগতে থাকে, সে তার পোটেনশিয়ালগুলোর নিয়ে চিন্তা করে, কিন্তু সে কখনো রিয়েলিটিতে আসতে চায় না। যখনই তাকে বাস্তবতার জগতে আসতে হবে, এরকম কিছু আসতে চায়, সে জাস্ট ওই জায়গাটা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং অনেক সময় তারা যেটা করে, তাদের নিজেদের যে ভেতরে কিছু ইমোশন তো তৈরি হয়ে যাওয়ার কথা, যখন একটা মানুষ ধীরে ধীরে বড় হতে থাকে, স্বাভাবিকভাবেই কখনো তার ভেতরে হিংসা আসবে, কখনো তার ভেতরে একটা কোনো কিছু পাওয়ার জন্য একটা অসম্ভব রকমের লোভ আসতে পারে বা একটা জিল কাজ করতে পারে যে এটা আমাকে পেতেই হবে, বা যে কোনো ক্রিটিসিজম বা কোনো কিছুতেই তারা নিজেদের যে ইনার ফিলিং বা নেগেটিভ ইমোশন হতে পারে, এই জায়গাটাও তারা যেতে পারে না। তাদের অল টাইম জিনিসটা তারা এটা অন্যদের উপরে প্রজেক্ট করার চেষ্টা করে যে উনি আসলে জিনিসটা এরকম করে আমাকে নিয়ে এভাবে চিন্তা করছে। আমাদের সাইকোলজিতে এটা একটা খুব কমন ডিফেন্স মেকানিজম যে আমি ইনসিকিউর ফিল করছি, কিন্তু আমি জিনিসটাকে এভাবে অ্যানালাইসিস করব, আপনি আসলে আমাকে অপছন্দ করেন এবং আমি এই জায়গায় খুব গ্রহণযোগ্যতা পাচ্ছি দেখে আপনি ইনসিকিউর ফিল করছেন, দ্যাটস ওয়াই আপনি আমাকে হিংসা করেন। কিন্তু আমি বুঝতে পারছি না যে আসলে আপনার মনে কিছু নেই, বরং আমি আপনাকে নিয়ে ইনসিকিউর ফিল করি এবং এ কারণে ধীরে ধীরে আমার একটা কল্পনার জগতে আমি আপনাকে হিংসা করছি। কিন্তু আমার কাছে তো আমার নিজেকে সবসময় মনে হচ্ছে যে আই এম দ্য গুড গার্ল হিয়ার এবং কেয়ারফ্রি বার্ড, যেটা কিনা ইটারনাল গার্লের একটা কোর সিমটমের মতো থাকে। সো সে তো রেসপন্সিবিলিটি নিবে না, ইমোশনাল রেসপন্সিবিলিটি সে নিতে চাইবে না খুব স্বাভাবিকভাবে। তাহলে সে কী করবে? সে সামনের মানুষগুলোকে ব্লেম দিবে, সামনের মানুষগুলোর উপরে তার যে নেগেটিভ ইমোশনগুলো থাকবে ওইটাকে সে প্রজেক্ট করার চেষ্টা করে। এবং এখানে আরেকটা প্যাটার্ন থাকে যেখানে দেখা যায় যে যখন খুব মানে ডিপার কনভারসেশন বা রিয়েল লাইফ কনভারসেশন, স্বাভাবিকভাবে এটা আসবেই বড় হওয়ার পথে, ক্যারিয়ার চেঞ্জ বলেন, তুমি বিয়ে কাকে করবা, বা তুমি কখন হচ্ছে বাচ্চা নিতে চাও, বা সংসারে এরকম খুব বিগার ডিসিশনে বাবা মার অসুস্থতা বা ভাই বোনের সাথে কোনো একটা কনফ্লিক্ট বা জমি জমা ভাগাভাগি, ক্যারিয়ারে কী করতে হবে, যখনই এরকম কোনো ডিপার ডিসিশন বা এরকম কোনো কিছু একটা চলে আসতে থাকে, তখন সে হঠাৎ করে এটা মনে করে তার কাছের মানুষগুলো কাইন্ড অফ তাকে ছেড়ে চলে
যাবে এ কারণে তাকে একটা প্রেশার দেওয়া হচ্ছে, কেউ তাকে টেক কেয়ার করছে না, কেউ তাকে আর প্রোটেকশনে রাখার চেষ্টা করছে না, এবং সে এগেইন একটা ভুল বোঝাবুঝি, একটা অভিমান, একটা রিজনমেন্ট তার ভিতরে তৈরি হয়ে যায়, ক্ষোভ তৈরি হয়ে যায়, এবং এটা সবচেয়ে বেশি হয় তার লাভ লাইফে, এবং লাভ লাইফটা আমি একটু পরে ডেসক্রাইব করব। কিন্তু এই ক্যারেক্টারগুলো সাধারণত কমনলি দেখা যায়, এবং যেটা দিয়ে শুরু করেছিলাম যে তাদের ভিতরে সবসময় একটা টেন্ডেন্সি থাকবে সবাইকে খুশি করতে চাওয়া, একটা খুব চার্মিং, একটা ক্রিয়েটিভ একটা অরা তারা ক্রিয়েট করে ফেলে তাদের চারিদিকে, খুব এনথুজিয়াস্টিক, এমপ্যাথেটিক, সুপারফিশিয়ালি যে কেউ দেখলে তাদেরকে অনেক পছন্দ করে ফেলবে প্রথম দেখায়, যে বা সে তো খুব সুন্দর মিশুক, বা খুব একটা ভালো মেয়ে, মিশে খুব ভালো লাগছে। এবং এ কারণেই যখন অন্য কেউ তাকে হয়তো খেয়াল করলো না, অন্য কেউ তাকে অ্যাপ্রিসিয়েট করলো না, বা অন্য কেউ তাকে ঠিক সে একটা কাজ করেছে এটা অ্যাকনলেজমেন্ট দিল না, সো তাদের আরেকটা যেটা প্যাটার্ন থাকে, যেহেতু তারা মানুষকে খুশি করার চেষ্টা করে, যখন তারা একটা কাজ করেছে কিন্তু ওখানে কোনো সে অ্যাকনলেজমেন্ট পেল না, এবং কোনো কেউ হয়তো তাকে কোনো ক্রিটিসিজম দিয়ে বসলো, অথবা তাকে কোনো রকম থট চ্যালেঞ্জ করা হলো, এই জায়গাগুলো সে অসম্ভব রকম থ্রেটেনিং ফিল করে, ভালনারেবল ফিল করে, এবং তার একটা টেন্ডেন্সি থাকবে এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য, এবং তার ইনার এংজাইটি তৈরি হয়ে যায় যে কেন মানুষ তাকে নোটিস করলো না, অ্যাপ্রিসিয়েশন দিল না, বা কেন তাকে এই থট চ্যালেঞ্জটা করা হচ্ছে। কারণ সে যখন তার ওই ডিপার ইমোশন বা তার নিজের ট্রু সেলফের মুখোমুখি দাঁড়াবে, এইটা তাকে খুব পেইন দিবে, কারণ এগুলো প্রত্যেকটাই আনকমফোর্টেবল, এবং প্রত্যেকটাই তাকে লাইফে গ্রোথ অফার করবে, যেটা তাকে অ্যাডাল্টহুডের দিকে নিয়ে যাবে। কিন্তু সে তো সবসময় উপরিভাগে, যে কোনো ইমোশনের উপরিভাগ বা পজিটিভ পার্টটাতে থেকে অভ্যস্ত, সে তো তার রিয়েল সেলফটাকে বাস্তবে নিয়ে আসতে অভ্যস্ত না, সে তো সবসময় একটা স্বপ্নের ভিতরে থাকে, একটা মাস্ক পরে থাকে, কারণ তার ট্রু সেলফ সে কেমন এটা সে নিজে কখনো জানতে চায় না, কাউকে জানতে দিতে চায় না, কারণ তার এটা ভয় করে যে তাহলে যদি সে তার ট্রু সেলফটা কাউকে দেখিয়ে ফেলে, সে তো সোসাইটিতে ফিট ইন করতে পারলো না, সমাজের মানুষ, আশেপাশের মানুষ কি তাকে গ্রহণ করবে কি না। এবং আরেকটা যেটা ভয় থাকে, যে সে আসলেই যখন তার অ্যাডাল্টহুডের দিকে যাবে, তার গ্রোথগুলোর দিকে যাবে, ওই পেইনটা নিতে চাইবে, আলটিমেটলি তাকে ওই যে পেইনটা নিতে হবে তার ট্রু সেলফটাকে গ্রো করার জন্য, এখানে তাকে আসলে রেসপন্সিবিলিটি নিতে হবে, এবং রেসপন্সিবিলিটি নেওয়া তার জন্য একটা হ্যাসেল, কারণ ওই যে তার ছোটোবেলায় তার সব কাজ করে দেওয়া হতো, অথবা তাকে অতিরিক্ত ওভারওয়েলমিং রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল, আর্লি প্যারেন্টিফিকেশন হতে পারে তার, বা আর্লি অ্যাডাল্টিং হয়ে যাচ্ছিল। সো এই জিনিসগুলোকে সে রেজিস্ট করার জন্যই তো ইটার্নাল গার্লের ক্যারেক্টারটা সে ডেভেলপ করে ফেলে। কাজেই গ্রোথ, অ্যাডাল্টহুড, এই জিনিসটাই তার কাছে একটা ডিসকমফোর্টেবল টক বা একটা ডিসকমফোর্টেবল থিম, সে ওই জায়গাটায় কখনোই যেতে চায় না, এবং এ কারণেও তার ভিতরে একটা এংজাইটি থাকে, এবং সে সবসময় তার নিজের ভিতরে ইনকমপ্লিট ফিল করে, কারণ তার কাছে মনে হয় আমি হয়তো আরও অনেক কিছু অ্যাচিভ করতে পারতাম, আমি হয়তো জীবনে আরও অনেক কিছু করতে পারতাম, বাট আমি করতে পারিনি, আমি করলাম না। এবং খুব স্বাভাবিকভাবেই তারা অনেক বড় বড় স্বপ্ন দেখতে পছন্দ করে, আমি এটা করবো, আমি ওটা করবো, রোম্যান্টিসাইজ করে লাইফটাকে, এবং একটা ইনফ্যাচুয়েশনে সে চলে যায়। এবং সে যখন একটা লাভ লাইফে যায়, তার লাভ লাইফটা কেমন হয় এটা যদি আমরা একটু ডেসক্রাইব করি। ইটার্নাল গার্লদের লাভ লাইফটা খুবই কমপ্লিকেটেড হয়ে যায়, এবং এখানে তাদের পার্টনারকে অলওয়েজ কাইন্ড অফ তারা মিক্সড সিগন্যাল দিতে থাকে, এবং একটা পর্যায়ে পার্টনার নিজে সাফোকেটেড হয়ে যায়, যেটা আসলে কি হচ্ছে, কেন এরকম করছে। কারণ ইটার্নাল গার্লদের মানে পুরো লাভ লাইফটাই কাইন্ড অফ দেখা যায় যে সিনেমা দেখে বা কার্টুন দেখে ওই যে একটা ফেয়ারি টেল তারা কল্পনায় নিয়ে আসে, তারা তাদের লাইফ পার্টনারকে কাইন্ড অফ সিনেমার কোনো হিরোর মতো করে দাঁড় করিয়ে ফেলে, বা খুব আইডিয়ালাইজেশন করে, এবং সব সময় তারা এটা চিন্তা করে তাদের পার্টনার তাকে প্রোটেক্ট করবে, অলওয়েজ তাকে খুব লাভি ডাভি একটা এনভায়রনমেন্টে রাখবে, তার সব চাহিদা পূরণ করবে। বলা যেতে পারে 90s শাহরুখ খানের মতো, যে মেয়েদের একটা স্বপ্ন ছিল যে জীবনটাই হয়তো ওরকম, ঠিক তারা ওরকম একটা স্বপ্নের ভিতরে থাকে। কিন্তু এখানে আসতে গিয়ে যে প্রবলেমটা হয়ে যায়, তারা যখন এরকম একটা আইডিয়ালাইজেশনের ভিতরে থাকে, তাদের লাভ লাইফটাও না একটা আইডিয়ালাইজেশনের একটা সাইকেলে চলে আসে। ফার্স্ট অফ অল তারা যেটা করবে, প্রথম তারা খুব একেবারে মানে যা বলবে কাইন্ড অফ তার লাভ লাইফের পার্টনার, সে সব কিছু করবে, তার নিজের কোনো আইডেন্টিটি সে রাখবে না, কাইন্ড অফ একটা ফ্লুইডিটি সে ক্রিয়েট করবে, যে যেরকম তার সাথে ওরকম ওই রকম, সে তার পার্টনারের সাথে একেবারে সে মানে পুরোপুরি আত্মসমর্পণ করবে, তার কোনো সে নাই, কিচ্ছু নাই, মানে আপনি যেটা বলবেন ওইটাই আমি শুনবো। এরপরে যখন তার পার্টনার দেখবে যে আচ্ছা ঠিক আছে, আমি তো ভালোর জন্যই বলছি, বা এই জিনিসগুলো এভাবে করো, তাহলে এভাবে করো,
কিন্তু তার যে কোনো কিছুতে কষ্ট হয় সে তো এটা কখনো বলেনি। সে তো সবসময় তার পার্টনারের কাছে আত্মসমর্পণ করছে এবং পার্টনার তো আসলে হিউম্যান, মানুষ। উনি তো মানে খুব ফ্ললেস কেউ না। উনি যে ভুল ত্রুটির ঊর্ধ্বে ওটাও না। পার্টনারেরও ভুল হবে। কিছু সময় পার্টনার তাকে বুঝতে পারবে না। কারণ ইটারনাল গার্ল উনি তো কখনো ওনার নিজের ট্রু সেলফকে দেখায়নি তার পার্টনারকে। সো পার্টনার এটা বুঝবে না। কিছু সময় আস্তে, আস্তে যাওয়ার পরে যিনি ফিমেল ইটারনাল গার্লের যে রোলটা ওনার ভেতরে আছে, সাফোকেটেড ফিল করা স্টার্ট করবে। তার ভেতরে না মানে একটা দমবন্ধ অবস্থার তৈরি হচ্ছে, তার অসহ্য লাগবে, ক্ষোভ তৈরি হবে যে না তুমি তো আমাকে বুঝতে পারো না, তুমি তো আমাকে এভাবে করে আদর করো না, তুমি তো আমার আবেগগুলোকে এভাবে মানে এভাবে ওকে প্রায়োরিটাইজ করছো না, আমার এই চাহিদাগুলো তুমি এটা ফুলফিল করছো না। ধীরে ধীরে কমপ্লেইন আসতে থাকে। কিন্তু আল্টিমেটলি তারা যে কমপ্লেইনটা করবে ওটাতেও তারা ভয় পায়, কারণ ওটা তো তার ইমেজ নষ্ট করে ফেলবে। সো একটা পর্যায়ে যেটা আসে যে বাস্তবতা তাকে এমনভাবে আঘাত করতে থাকে, সে ডিসঅ্যাপয়েন্ট হতে থাকে এবং ডিসঅ্যাপয়েন্ট হতে হতে না সে নিজেকে উইথড্র করে ফেলে। তার মানে সাইকেলটা কি হচ্ছে আমরা যদি দেখি, একটা ইন্টেন্স অ্যাট্রাকশন ওই মানুষটার প্রতি সে ফিল করে এবং ওই মানুষটাকেও সে তার প্রতি অ্যাট্রাক্ট করার জন্য সব কিছু করার চেষ্টা করে এবং অ্যাকচুয়ালি সে হ্যাঁ 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 সব কিছু বলতে থাকে। ইনফ্যাক্ট এই ফেজে তারা খুব দ্রুত মানে ফিজিক্যাল ইন্টিমেসিতেও ইনভলভ হয়ে যায়। মানে কারণ কি, তার পার্টনারকে তার ধরে রাখতে হবে, সে যাই বলবে তাই করতে হবে। তারা ইনফ্যাক্ট এটাই বিশ্বাস করে যে আমি যদি খুব দ্রুত ইন্টিমেট হয়ে যাই তাহলে হয়তো ও আমাকে ছেড়ে চলে যাবে না, এবং তখন আস্তে আস্তে ইমোশনাল বন্ডিংটা তৈরি হয় হয়তো তার পার্টনারের সাথে। কিন্তু ওই সময়ই আস্তে আস্তে রিয়েলিটি হিট করে, যেটা আমি বললাম, কারণ পার্টনার তো ফ্ললেস না। এবং ওই রিয়েলিটিটা যখন তাকে হিট করে, স্বাভাবিকভাবেই সে আনপ্রোটেক্টেড ফিল করে, সে আনসেফ ফিল করে, তার রিয়েলিটি নিতে ইচ্ছে করে না, দায়িত্ব না, সে দায়িত্ব নিতে পারবে না। এবং যেহেতু সে দায়িত্ব নিতে চাইবে না, যেহেতু সে পার্টনারের ইমোশনাল যে একটা সাপোর্ট দরকার ওইটাও সে করতে চাইবে না, আস্তে আস্তে কী হবে, আস্তে আস্তে সে কী করবে, সে উইথড্রয়াল মুডে চলে যেতে থাকবে। এবং যখন সে উইথড্রয়াল মুডে যাবে, ওই মানুষটাকে যে ছেড়ে চলে যাবে এটাও না সে পারে না, সে আবার ওই মানুষটাকে ফেরত চায়। আবার কিছু কিছু ক্ষেত্রে এই মানুষরা যেটা করে, মানে নতুন রিলেশনশিপে ইনভলভ হয়ে যায়, মানে কন্টিনিউয়াসলি রিলেশনশিপ থেকে আরেকটা রিলেশনশিপে জাম্প করতে থাকে। এবং হয় তারা একটা পুশপুল সিনড্রোমের ভিতরে থাকে যে মানুষটাকে ভালোবাসি, তাকে আসলেই আমি খুব ভালোবাসি, কিন্তু আমার মাথার ভিতরে বিভিন্ন কথা ঘুরতে থাকে, এর জন্য একবার আমি তাকে আঁকড়ে ধরি, আরেকবার তাকে দূরে ঠেলে দিই। অথবা আমি মানুষটাকে ছেড়ে দিই, নতুন একটা লাভ লাইফে চলে যাচ্ছি। কারণ কি, আমি যখন একটা মানুষের সাথে কমিটমেন্টে যাব, এটা রেসপন্সিবিলিটি এটা আমি নিতে চাই না, আমি অলওয়েজ ফ্রি লাইফ পছন্দ করি। আর দ্বিতীয় যে জিনিসটা প্রবলেমেটিক হয়ে যায়, আমি যদি একটা মানুষের সাথে কমিটমেন্টে থেকে যাই, বাকি তো আরও অনেকগুলো অপশন আছে। ওই ছেলেটা যদি আমার এই পার্টনারের চেয়ে ভালো হয়, ওর হয়তো ফিজিকটা অনেক ভালো, ওর হয়তো ক্যারিয়ার অনেক ভালো, এর হয়তো ক্যারেক্টার অনেক ভালো, এর হয়তো ফিনান্সিয়াল স্টেটাস, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। সো আমি আসলে কোনটা নেব? সো এর জন্য তারা কমিটমেন্টেও আসতে পারে না, তারা কোনো লিমিটেশন মানে রিসোর্সে তারা আসতে পারে না, তাদের অনেক বেশি অপশন দরকার পড়ে। এবং এখান থেকে আস্তে আস্তে ডেফিনেটলি তারা দেখা যায় একটা পর্যায়ে তাদের লাইফে বিয়ে করতেই হয়, এবং বিয়ে করার পরে তখন যে স্ট্রাগলটা স্টার্ট হয়, তারা তাদের হাজব্যান্ডের সাথে মানে সেম একটা রিজনমেন্টে চলে যায়। এবং ওখান থেকে সে তো আসলে উইথড্র করতে পারে না, এর জন্য হাজব্যান্ডকে বিভিন্ন সময় সে এটা ফিল করায় যে তার হাজব্যান্ড তাকে বুঝতে চায় না, এবং তার হাজব্যান্ড যাই করুক না কেন সে কখনোই এনাফ না। এবং হাজব্যান্ডের যেটা মনে হয় একটা পর্যায়ে যে আমি আসলে এত কিছু করছি, সে কি অকৃতজ্ঞ, ওকে আসলে বুঝতে চায় না, আমি কি আসলে ওকে হ্যাপি করতে পারি না। এবং যে আসলে একজন গুডউইল হাজব্যান্ড, সে আসলে মনে প্রাণে চাইবেন তার ওয়াইফকে ভালো রাখার জন্য। হাজব্যান্ড যদি এখানে ভালো মানুষ না হন, তাহলে এটা আরেকটা সাইকেল স্টার্ট হবে, যেটা একটু পরে বলবো। সাধারণত ইটারনাল গার্লে যারা অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারিস্টিক্সগুলো শো করে, তারা এরকম পার্টনারই চুজ করেন যারা বয়সে এদের চেয়ে একটু বড় থাকে, যারা একটু ম্যাচিওর থাকে, ওদেরকে হ্যান্ডেল করতে পারবে। এবং তারা সবসময় তো সেফ ফিল করতে চায়, কাজে তার একটা ফাদার লাইক ফিগার খুঁজতে থাকে, তারা জাস্ট আত্মসমর্পণ করতে চায়। এবং এখানে হাজব্যান্ডের আরেকটা স্ট্রাগল হয়, আসলে সে তো হাজব্যান্ড, লাইফ পার্টনার, সে তো আসলে বাবা হইতে আসে নাই এখানে। এখন সে সব কিছু বলে বলে দিবে, আবার বলে বলে দিলে ওইটা সে শুনবে না, সে আবার ওখানে একটা তর্ক করছে, এখানে একটা মানে নতুন করে একটা যুক্তি দিচ্ছে, এবং তার সব ইমোশনাল নিড তাকে ফুলফিল করতে হচ্ছে। কিন্তু তার ফ্যামিলির দিক থেকে, তার ইমোশনাল নিডের দিক থেকে, মানে হাজব্যান্ডের ফ্যামিলি, হাজব্যান্ডের ইমোশনাল নিড থেকে পুরাই এমটি। এই পার্টটা ডিল করাটা একজন হাজব্যান্ডের জন্য অনেক সাফোকেটিং। এবং যখন সন্তান আসে তাদের জীবনে, বর্তমানে এই প্যাটার্নটা অনেক মেয়ের ভিতরে আপনারা দেখবেন, সন্তান হওয়ার পরে তারা দায়িত্ব নিবে না,
তারা কোনো রকম দায়িত্ব নিতে চায় না। ইদার তারা তাদের শাশুড়ির উপরে অথবা তাদের মায়ের উপরে এই দায়িত্বগুলো একেবারে হাত ঝেড়ে ফেলে রাখে। অথবা আগের আমরা হয়তো যদি দেখি অন্য না কেউ ওই দায়িত্বটা নিচ্ছে সন্তানকে লালন পালন করার, অথবা সাপোর্টিং স্টাফ কারো উপরে তাদের ডিপেন্ডেন্সিটা এত থাকে যে ওই যে সন্তান বড় করার জন্য যে ইমোশনাল নিডটা দিতে হবে বা যে পেইনটা তাকে নিতে হবে বা যেই এফোর্টটা তাকে দিতে হবে, এই এফোর্টটা তার জন্য অসম্ভব পেইনফুল, ওই দায়িত্বটা তার জন্য পেইনফুল। এবং বেশিরভাগ সময় তারা খুব সুপারফিশিয়ালি গিফট দিচ্ছে বাচ্চাকে নিয়ে সেলফি তুলছে, বাচ্চাকে মানে জাস্ট মেহমানের মতো কিছুক্ষণ রাখছে, বেশিরভাগ সময় তারা অন্য কারো কাছে দিয়ে দিচ্ছে ওই দায়িত্বটা পালনের জন্য। এবং বাচ্চাদের সাথেও তাদের দেখা যায় ইমোশনাল ডিস্টেন্সিংটা অনেক বেশি হয়। এবং অনেক ক্ষেত্রে এই বাচ্চাগুলো আস্তে আস্তে দেখা যায় যে কাইন্ড অফ বা মানে আরেকটা পার্সোনালিটি ডিসঅর্ডার বা আরও কিছু সিনড্রোম নিয়ে তৈরি হয়ে আসে জীবনে। এবং এখানে তারা যখন আমি বলছিলাম যে যদি হাজব্যান্ড গুডউইল না হন, সো এটা আরেকটা লাভ লাইফ যেখানে ইটার্নাল গার্লরা এই লাইফটা লিড করে। একটা প্যাটার্ন বলেছি যে তারা বয়সে বড় বা ফাদার লাইক ফিগার বিয়ে করতে পছন্দ করে। আরেকটা যেটা করে, তাদের মতোই আরেকজন স্বপ্নবাজ মানুষকে তারা বিয়ে করে বা পছন্দ করে। তাদের মতোই শুধু বড় বড় কথা, কিন্তু অ্যাকশনের দিক থেকে আসলে তারা ওরকম কিছু করে না। সো এই ক্ষেত্রেও যেটা হবে, যিনি ফিমেল ওনার ভিতরে তো ওই কিশোরী সত্তাটা আছেই, কেয়ারফ্রি লাইফে থাকছে, কন্টিনিউয়াস পার্টনার চেঞ্জ করে যাচ্ছে, দ্রুত ফিজিক্যালি ইন্টিমেট হয়ে যাচ্ছে, ডিপ্রেশনের মানে কাইন্ড অফ পাইল অফ ইমোশন তার ভিতরে তৈরি হচ্ছে, কারণ তার অবশ্যই কিছু ইনসিডেন্ট তাকে অসম্ভব ট্রমা দিয়ে দিচ্ছে। এবং যখন ড্রিমার লাইক পার্টনার মানে আরেকজন এরকম স্বপ্নবাজ মানুষ তার জীবনে আছে যে দায়িত্ব নিতে চায় না, এটা তাকে আরও পেইন দিয়ে ফেলে, কারণ সে চাচ্ছে কেউ তাকে প্রোটেক্ট করুক, কেউ তার দায়িত্ব নিক, কিন্তু সে আসলে যাকে পছন্দ করছে ওই যে কথায় কথায় মিলছে দেখে, সো ওইটাও সে আসলে নিতে পারে না। এবং যারা এরকম ড্রিমার লাইক পার্সন বেশি পছন্দ করে তারাই আসলে লাইফে স্টেবল হতে পারে না এবং কন্টিনিউয়াস পার্টনার চেঞ্জ করতে থাকে এবং মাল্টিপল বডি কাউন্ট তাদের হতে থাকে এবং তারা একটা লাইফে গিয়ে একটা পর্যায়ে গিয়ে অসম্ভব সাফার করতে থাকে। এবং এই মানুষরা ক্যারিয়ারের দিকে কি করে, ক্যারিয়ারের দিকেও যেটা তারা করে আসলে তারা কোনো জায়গায় স্টেবল হতে পারে না, কারণ তারা বড় স্বপ্ন দেখতে পছন্দ করে। তারা যে কোনো কিছু খুব মানে আয়োজন করে তাকে খুব অ্যাপ্রিসিয়েশন দেওয়া হবে, তাকে একেবারে সবাই অ্যাকনলেজ করবে, এরকম কিছু। তারা ওই যে একটা সেম কাজ প্রতিদিন করা, কেউ তাকে নোটিস করবে না এর পরেও করে যাওয়া, এই জিনিসটা তারা নিতে পারে না। এ কারণে খুব দ্রুত তারা ক্যারিয়ার শিফট করতে থাকে, তারা কন্টিনিউয়াস সাবজেক্ট চেঞ্জ করতে থাকে, তারা চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে জাম্প করতে থাকে, কারণ তারা কোথাও স্যাটিসফাই হতে পারে না। এবং অনেক ক্ষেত্রে যেই জিনিসটা দেখা যায় যে তারা আলটিমেটলি মানে বড় বড় স্বপ্ন দেখে এবং সব সময় সব কিছু নতুন করে শুরু করতে থাকে, সব কিছু নতুন করে শুরু করতে থাকে। যখনই একটা জায়গা একটু বোর হয়ে যায়, সে এটা ফিল করে আনঅ্যাপ্রিসিয়েটেড, আনঅ্যাকনলেজ, সে ওখান থেকে দ্রুত সুইচ করবে। এবং ফ্রেন্ডশিপের ক্ষেত্রেও সেম, তাদেরকে অ্যাকচুয়ালি অ্যাকনলেজ করতে হবে, তাদের ইমোশনটাকে বুঝতে হবে, তাদেরকে সব কিছু রেডি করে হাজির করে দিতে হবে, কিন্তু তারা কোনো দায়িত্ব নেবে না। ফ্রেন্ডশিপের জন্য যে ইফোর্টটা দেওয়া দরকার ওই জায়গাটাও দেখতে তারা চায় না। এবং অনেক ক্ষেত্রে ফ্রেন্ডশিপেও তারা অ্যাকচুয়ালি সেন্টার অফ লাইট হওয়ার চেষ্টা করে, যে আচ্ছা আমার কষ্ট, আমার মন খারাপ, ফ্রেন্ডেরও যে কোনো ইমোশনাল নিড থাকতে পারে, তাকে যে সাপোর্ট দেওয়া থাকতে পারে, এটা তারা নিতে পারে না। অনেক ক্ষেত্রে তারা এমপ্যাথেটিক, তারা আসলেই অনেক সুন্দরভাবে ফ্রেন্ডকে খুশি করার চেষ্টা করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা ইনডিরেক্টলি সেন্টার অফ লাইটটা হওয়ার চেষ্টা করে। ফ্রেন্ড যতই তার বিষয়টা বলার চেষ্টা করুক, সে আস্তে করে কাইন্ড অফ স্টেজটাকে ঘুরিয়ে তার দিকে নিয়ে চলে আসবে, এবং কিভাবে এটা নিয়ে চলে আসবে অনেক সময় ফ্রেন্ড নিজেও বুঝতে পারে না। বাট ফ্রেন্ড সেই ক্ষেত্রে যেটা কমপ্লেইন করে, খুব সাফোকেটেড ফিল হয় আমি যখন ওর সাথে থাকি, এটা কি ফ্রেন্ডশিপ নাকি আমি এটা বুঝি না, বাট শি ইজ আ গুড পার্সন ইনডিড। ও তো আমাকে অনেক হেল্প করে, ও আমাকে অনেক মানে মানে সাহায্য করার চেষ্টা করে বিভিন্ন ইমোশনাল বা বিভিন্ন ভালনারেবল পার্টে, কিন্তু যখন আমাকে সাহায্য করে সামহাও আমি সাফোকেটেড ফিল করি। কেন করি আমি ঠিক এটা বুঝতে পারি না। এবং ইমোশনাল পার্টটা ওনারা কিভাবে ডিল করেন, ইমোশনাল পার্টটা ওনারা ডিল করার ক্ষেত্রে এটা কমন কিছু জিনিস যেটা আমি এই পর্যন্ত কয়েকবার বলেছি, অ্যাভয়েডেন্স, এটা তাদের প্রথম মানে বলা যেতে পারে হাতিয়ার। যখনই কোনো বাস্তবতা তাকে স্ট্রাইক করবে, সে জাস্ট অ্যাভয়েড করবে, না আমি ওটার ভিতরে থাকবো না, ওটা আমি শেষ করে দিব, আমি একেবারে বাদ দিয়ে দিব ওটা। অথবা যেটা করবে, তারা ফ্যান্টাসিতে চলে যাবে, তারা কল্পনায় গিয়ে একেবারে সব কিছু সমাধান করে ফেলছে, কল্পনায় তারা নতুন একটা লাইফ মানে স্টার্ট করে ফেলছে, বিগিনিং অফ নিউ লাইফ হ্যাশট্যাগ, এরকম একটা কন্ডিশনে তারা চলে যাবে।
এবং আরেকটা যে জিনিস তাদের থাকে যে তারা অ্যাকচুয়ালি অলওয়েজ যে কোনো কিছু রিস্টার্ট করতে চায় এবং ইমোশনালি জিনিসটাকে কানেক্ট করে ফেলে, কাইন্ড অফ ওভার আইডেন্টিফিকেশন। জিনিসটা এরকম, যে কোনো জিনিস যেটা তাকে এংজাইটি দিচ্ছে, আমি যেটা শুরুতে বলে আসলাম যে ইমোশনাল প্রসেসিংয়ের ক্ষেত্রে ওনারা কখনো নেগেটিভ কোনো কিছু তাদের সাথে অ্যাটাচ করতে দিতে চায় না। তারা অলওয়েজ সব কিছু অন্যের উপরে ব্লেম দিবে, অন্যদের উপরে প্রজেক্ট করার চেষ্টা করবে। ইভেন তারা যখনই এই যে ইমোশনাল প্রসেসিংয়ে তাদেরকে কোনো কারণে কোনো দায়িত্ব নিতে বলা হবে, আমি যেটা একটু আগেও বলেছি, তারা এটা ফিল করবে কি যে রিলেশনশিপে তার পার্টনার তাকে গ্রো করানোর চেষ্টা করছে, জিনিসটা এভাবে তারা নিবে না। তারা এভাবেই নিবে, ও আসলে আমাকে ছেড়ে চলে যেতে চায়, ওর আসলে আমাকে আর ভালো লাগে না, এজন্য ও আমাকে দিয়ে এই কাজগুলো করাতে যাচ্ছে, এর জন্য আমাকে রিয়েলিটি চেক দেওয়ার কথা বলে আমাকে ইমোশনালি সাফোকেট করছে, ও আমাকে মেন্টাল অ্যাবিউজ করছে, ইমোশনাল অ্যাবিউজ করছে। বাট এটা যে তার ল্যাকিংস, এটা যে তার পার্ট অফ রেসপন্সিবিলিটি, এটা সে বুঝতে চাইবে না। তার সব কিছু রেডি থাকতে হবে এবং এ কারণে সে ইমোশনাল প্রসেসিংয়ে খুব ওভারলি আইডেন্টিফাই করে ফেলে যে কোনো সিচুয়েশন। একটা ফেলিয়ারকে সে বলবে মানে আমি ব্যর্থ মানুষ। হয়তো সে কোনো কিছু নিয়ে হয়তো তার খারাপ লাগছে, মন খারাপ, একটা মানে কষ্টের ঘটনা হয়তো তার লাইফে ঘটে গিয়েছে, সে ওই সময়টা এভাবেই চিন্তা করবে যে আমি আসলে খুব দুঃখী মানুষ, আমার প্যাটার্নটাই আসলে দুঃখ বিলাস করা, আমার লাইফে ভালো কিছু নেই। খুব দ্রুত তারা নিজেদেরকে খুব ওভারলি অ্যাটাচ করে ফেলে ইমোশনের সাথে। যেভাবে আমরা দেখেছি কিশোরীরা খুব ভোলাটাইল থাকে, খুব দ্রুত একটা মুড থেকে আরেকটা মুডে শিফট করতে থাকে, এরকম একটা পার্ট থাকে। এবং অনেক ক্ষেত্রে তারা এই যে একটা ইটার্নাল গার্ল একটা ক্যারেক্টার তারা যে ডেভেলপ করে, তারা এই পার্টটাতে তাদেরকে যদি কেউ রিয়েলিটি চেক দিতে চায় যে তুমি আসলে যে আচরণ করো, যেভাবে চিন্তা করো, তোমার বয়সের সাথে যায় না, তোমার আসলে এই জিনিসগুলো নিয়ে আরেকটু ডিপার লেভেলে চিন্তা করা উচিত, ডিপার লেভেলে কাজ করা উচিত, তখন তারা অসম্ভব রকম ভালনারেবল ফিল করে, উইথড্রল মুডে চলে যায় এবং অ্যাগ্রেসিভও হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। বাট এই মানুষগুলোর কি আসলে কোনো স্ট্রেংথ নাই? এটা কি কোনো ডিসঅর্ডার? আমি আবারও বলছি, এটা কোনো ডিসঅর্ডার না, এটা একটা টাইপ। বাট এই টাইপটা হয়তো বর্তমানে কিছু ক্ষেত্রে অ বেশি হচ্ছে। খুব এক্সট্রিম বলা যেতে পারে, তাই না? একটা পর্যায়ে আমরা এক গ্রুপের মেয়েরা অসম্ভব দায়িত্ব নিচ্ছি আমরা। কাইন্ড অফ ছেলেদের প্যান্টটাও আমাদেরকেই পড়তে হয়। আরেকটা পর্যায়ে কিছু মেয়ে থাকে যারা অ্যাকচুয়ালি দায়িত্ব নিবে না। পাপাস প্রিন্সেস বা হাসব্যান্ডস কুইন, এই টার্মগুলোতে তারা খুব পছন্দ করে যে তারা কুইন ট্রিটমেন্ট পেতে চায়, তারা প্রিন্সেস ট্রিটমেন্ট পেতে চায়। এবং এই যে এক্সট্রিম ২ টা পার্ট হচ্ছে, এক্সট্রিম ২ টা পার্টের ভিতরে যারা ওই যে পাপাস প্রিন্সেস বা কুইন ট্রিটমেন্টটা পেতে চায়, তাদের ভিতরে ইটার্নাল গার্লের এই টাইপটা খুব বেড়ে যাচ্ছে। এবং তাদের জন্য তাদের আশেপাশের মানুষরা, হাসব্যান্ড বা এরা যাই করুক, কখনোই মানে মানে এনাফ হয় না। কারণ এনাফ হওয়া সম্ভব না। এবং অনেক ক্ষেত্রে হাসব্যান্ডরা বা তাদের লাভ লাইফ পার্টনাররা তাদেরকে খুশি করার জন্য সব কিছু করতে থাকে এবং তারাও বুঝতে পারে না কোথায় থামতে হবে। সো এটা হাই টাইম আপনাকে রিয়ালাইজ করতে হবে যে আপনার পার্টনারের ম্যাচুরিটি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, অ্যাডাল্টহুড বা গ্রোথ আসলে কতটুকু। এবং আপনার জন্য যদি এটা সাফোকেটিং হয়ে যায়, দেন আপনি রিথিঙ্ক করতে হবে আপনার লাইফটাকে। এবং উনার সাথে ঠান্ডা মাথায় কথা বলা যে উনার কি কোনো চাইল্ডহুড ট্রমা আছে, উনি আসলে কি কারণে এই প্যাটার্নটা উনি আসলে নিজেকে ঢেকে রাখছেন, লুকিয়ে রাখছেন ওনার ট্রু সেলফকে, এই পার্টটা নিয়ে যদি উনি একটু কাজ করেন, ডেফিনেটলি উনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। এবং এখানে যে জিনিসটা খুব জরুরি, এই মানুষগুলোর পজিটিভ দিক বা স্ট্রেংথ হিসেবে আপনি যদি দেখেন, এই মানুষরা না, এই মেয়েগুলো অসম্ভব চার্মিং থাকে, ওরা খুব কিউরিয়াস থাকে এবং খুব ওপেন মাইন্ডেড থাকে। কারণ তারা সব কিছু দ্রুত অ্যাডজাস্ট করতে চায়, অ্যাডাপ্ট করে ফেলতে চায় এবং ক্রিয়েটিভ থাকে তারা। কারণ ওই যে সোসাইটিতে তাদের ফিট ইন করতে হবে এবং ফ্রি বার্ড সব কিছু এক্সপ্লোর করতে চায়। কাজেই তাদের পার্সোনালিটির যে অরাটা, ওটা খুবই চার্মিং এবং ওটা ওখানে থাকলে না আপনিও দেখবেন যে একটা পজিটিভ অরা আপনি পাচ্ছেন। বাট ডিপার কনভারসেশন বা ডিপার কানেকশনে গিয়ে আপনি তখন ধাক্কাটা পাবেন। এই মানুষগুলোর স্ট্রেংথ তো বললাম, বাট এদের যে শ্যাডো সাইডটা থাকে, যেটা তারা আসলে কখনো দেখাতে চায় না, এটা যেটা তারা লুকিয়ে রাখার চেষ্টা করে, তাদের ভিতরে একটা ক্রনিক আনস্টেবিলিটি থাকে, অসম্ভব রকম তাদের ভিতরে একটা এংজাইটি কাজ করে অ্যাডাল্টহুড নিয়ে। তারা ডিসিশন মেকিং ভয় পায়, তারা অসম্ভব লোনলিনেস ভয় পায়, কিন্তু তারা এত ফ্রিডম পছন্দ করে, এরপরেও তারা আসলে খুব লোনলিই থাকে। কারণ তাদের ভিতরে যে ভয়টা থাকে, তাদের ট্রু সেলফ কাউকে দেখানো যাবে না, এই জন্য তাদের ওই ট্রু সেলফটাকে তারা ঢেকে রাখার জন্যই কাউকে খুব বেশি ভেতরে আসতে দিতে চায় না। সো ডিপ ডাউন ইনসাইড সে আসলে একা থাকে। এবং যে জিনিসটা অন্যদেরকে খুব বেশি সাফোকেট করে ফেলে, তার আনস্টেবল একটা পার্ট, ডিপেন্ডেন্সি, তারা একটা মানুষের উপরে আনহেলদি ওয়েতে ডিপেন্ড করার চেষ্টা করে, যে সামনের মানুষটা প্রচণ্ড সাফোকেট হয়ে যায় এবং এটা তাকে অসম্ভব রকমভাবে
যিনি ফিমেল, যিনি ইটার্নাল গার্লের ক্যারেক্টারটা শো করে, সে নিজেও কিছু কিছু ক্ষেত্রে এটা বুঝতে পেরেও এটা সে উইথড্র করতে পারে না এবং সে খুব বাজেভাবে সাফার করতে থাকে এবং তার অসংখ্য আনফিনিশড গোল, আনফিনিশড ড্রিম, যেটা নিয়ে সে সব সময় একটা রিগ্রেটের ভিতরে থাকে এবং সব সময় তার ওই আফসোসটা তাকে কুরে কুরে খেতে থাকে এবং একটা কোর ফিয়ার এদের যেটা থাকে যে আমাকে সবসময় আসলে খুব হ্যাপেনিং বা কোনো কিছু একটা থ্রিলিং বা খুব এক্সাইটিং কিছুর ভিতরে থাকতে হবে। কারণ আমি যখন একটা অর্ডিনারি লাইফে যাব, খুব বোরিং, স্লো, সিম্পল লাইফ, আমি হয়তো লাইফ আর এনজয় করতে পারবো না। আমার জীবনটা হয়তো এভাবেই শেষ হয়ে যাবে। আমি ৮-১০টা ওই মানে বোরিং মানুষের মতো হতে চাই না। বাট ডিপ ডাউন ইনসাইড তারা এই অ্যাভয়েডেন্স এবং এই সাফারিং করতে করতে তারা নিজেরাও বুঝতে পারে না যে কখন তাদের লাইফটা আসলে এক্সট্রা অর্ডিনারি বানানোর ওই দৌড়ের ওনারাই আসলে অনেক বেশি একটা র্যাট রেসে চলে যায় এবং একটা অর্ডিনারির চেয়েও একটা মিজারেবল লাইফে চলে আসে। এখান থেকে তাহলে একজন মানুষ আসলে কিভাবে বের হতে পারে? আমি যদি খুব জেনারেলাইজ করে বলি, যে জিনিসটা ফার্স্ট অফ অল ওনাকে ওনার ট্রু সেলফকে অ্যাকসেপ্ট করতে হবে। ওনার ইমোশনাল যে পার্টটা, যদি কোনো ট্রমা থাকে ওটাকে অ্যাকসেপ্ট করতে হবে, ওটাকে ফেস করতে হবে। ওনার লিমিটেশনগুলো লাইফে অ্যাকসেপ্ট করতে হবে যে অ্যাডাল্টিংয়ের প্রসেসে আপনার লাইফে অনেক পটেনশিয়াল থাকবে, অনেক অপরচুনিটি থাকবে এবং এটাই সত্যি বাস্তবতা। আপনাকে অনেক সুযোগ ছেড়ে দিতে হবে এবং আপনাকে যে কোনো একটা কমিটমেন্টে আসতে হবে। মানে ওনার অপরচুনিটি বা সুযোগগুলাকে ওনার লিমিট করতে হবে, ইমপারফেকশন অ্যাকসেপ্ট করতে হবে। সব সময় সবাইকে খুশি করার চেষ্টা করা যাবে না। সো ওনাকে ধীরে ধীরে ওনার স্বপ্ন পূরণের জন্য বোরিং লাইফে একটু হলেও অভ্যস্ত হতে হবে যে আমাকে একটা কাজ আমি শুরু করেছি, ওটা আমাকে শেষ করতে হবে। আমি তো এটা খুব জেনারেলাইজ করে বললাম, বাট আমার বলা মাত্রই যে ওনারা এটা ফলো করতে পারবেন এমন না। কারণ এটা উনি কেন পারছেন না, ওনার সাথে বসে ওয়ান টু ওয়ান সেশনে জিনিসগুলো নিয়ে খুব সুন্দরভাবে কাজ করা যায়। সো যদি আপনার পার্টনারের ভেতরে আপনি এরকম ইটার্নাল গার্লের কোনো সিমটম দেখেন, অথবা আপনি যদি নিজে ওই মেয়েটা হন যিনি কিনা আসলে দায়িত্ব নিতে ভয় পাচ্ছেন এবং রেসপন্সিবিলিটির পার্টটাতে যেতে পারছেন না, ডেফিনেটলি আপনি এখান থেকে বের হতে পারবেন।